শুরুতে মহান মে দিবসের খবর। বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার আদায়ের প্রতীকী দিন হিসেবে পালিত হচ্ছে মে দিবস। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। তবে এই দিবস পালনের পেছনে রয়েছেন ঊনবিংশ শতাব্দী ও তার আগের শ্রমিকদের বঞ্চনার করুণ ইতিহাস। বিস্তারিত জুবাইর রহমানের রিপোর্টে। শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম ও ইতিহাসের শুরুটা ঘটে যুক্তরাষ্ট্রে। 1886 সালের এ দিনে শিকাগো শহরের হে মার্কেটে ক্রমেই জড়ো হতে থাকেন শ্রমিকরা। তাদের দাবি ছিল ন্যায্য মজুরি এবং কাজের জন্য নির্ধারিত সময়। যুগের পর যুগ তাদের সঙ্গে ঘটে যাওয়া বঞ্চনার প্রতিবাদ ছিল এই আন্দোলনে। একজন শ্রমিককে সেই সময় বাধ্যতামূলক খাটানো হতো 15 থেকে 16 ঘন্টা। বিনিময়ে পারিশ্রমিক ছিল খুবই সামান্য। শ্রমিকদের সেই আন্দোলনে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। হঠাৎ শ্রমিকদের ঘিরে থাকা ভিড় থেকে কেউ একজন পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন। ঘটনার আকস্মিকতায় সেদিন বিহ্বল ছিলেন আন্দোলনে অংশ নেয়া প্রায় সবাই। এ ঘটনার সঙ্গে সঙ্গেই গুলিবর্ষণ করে পুলিশ, আর ঝরে পড়ে 10 থেকে 12টি তাজা প্রাণ। পুলিশ সহ ওই ঘটনায় হতাহতের সংখ্যা ছিল আরও অনেক। বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের বঞ্চনার পাশাপাশি কণ্ঠরোধের চেষ্টার নির্মম এক ইতিহাস তৈরি হয় সেদিন। ন্যায্য দাবির জন্য আন্দোলনে প্রাণ হারানো সেই মানুষগুলোর স্মরণে প্রতিবছর যুক্তরাষ্ট্রে পালন করা হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। পরে বিশ্বজুড়ে নিজেদের অধিকার আদায়ে ইতিহাস সৃষ্টির এক নিদর্শন হিসেবে পালন করা হতে থাকে এই শ্রম দিবস কিংবা মে দিবস। এরপর 1889 সালে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে অনুষ্ঠিত কংগ্রেসে পরের বছর থেকে এই প্রতিবাদের বার্ষিকী পালন করার প্রস্তাব করেন রেমন্ড লাভিনে। সেখান থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সূচনা হয়, আর 1891 সালে প্যারিসেই দ্বিতীয় কংগ্রেসে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। প্রথমবারের মতো স্বীকৃতি পায় মে দিবস। এরপর 1904 সালে অ্যামস্টারডাম শহরে সমাজতান্ত্রীরা সব গণতান্ত্রিক দল এবং ট্রেড ইউনিয়নের প্রতি নতুন এক আহ্বান জানান। নিহত সেই শ্রমিকদের স্মরণে দৈনিক 8 ঘণ্টা কাজের দাবি আদায় এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বজুড়ে পহেলা মে তারিখে মিছিল ও শোভাযাত্রার আয়োজন করে তারা। একই সঙ্গে সমাজতান্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে সব শ্রমিক সংগঠন মে মাসের 1 তারিখে বাধ্যতামূলকভাবে কাজ না করার সিদ্ধান্ত গ্রহণ করে। 1917 সালে রাশিয়ার বলশেভিক বিপ্লবের পর থেকে বিপুল সমারোহে দেশটিতে মে দিবস উদযাপিত হতে থাকে। পাশাপাশি এ উপলক্ষে দেশটিতে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। এরপর থেকেই এই দিবস শ্রমিকদের উপর জুলুমের বিরুদ্ধে প্রতিবাদের এক প্রতীকী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে দেশ থেকে এই ইতিহাস সৃষ্টি, শ্রমিকদের প্রাণ দিয়ে বঞ্চনার প্রতিবাদে আলোড়িত হয় পুরো বিশ্ব, সেই যুক্তরাষ্ট্র ও এর পাশাপাশি কানাডায় মে দিবস পালিত হয় না। এর বদলে সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার লেবার ডে বা শ্রমিক দিবস পালন করে এই দুই দেশ। যদিও মে দিবসে সরকারি ছুটি থাকে অন্তত 80টি দেশে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। মে দিবস শুধু শ্রমিকদের অধিকার আদায় নয়, বরং কর্মক্ষেত্রে ন্যায্য অধিকারের পাশাপাশি বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস দিয়ে এসেছে যুগে যুগে। পুরো বিশ্বের খেটে খাওয়া মানুষের উপযুক্ত মর্যাদা দানের স্বীকৃতি মেলে 1986 সালের এ দিবসের ঘটনায়। যে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা সেদিন শুরু হয়, তা আজকের পৃথিবীর অনেক অন্যায়, বৈষম্য আর শ্রেণী বিভেদকে ভেঙে সমাজ ব্যবস্থার নব উত্থান ঘটায়। আর তাই এই মে দিবসে সেই প্রাণ হারানো শ্রমিকদের স্মরণ করা হয় শ্রদ্ধা ভরে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। শ্রমিকদের অধিকার নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রক্রিয়া শুরু করতে পেরেছে, তাতে আন্তর্জাতিকভাবে একটি বড় প্রভাব সৃষ্টি হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে র্যালির আয়োজনে যোগ দিয়ে এই কথা বলেন তিনি। বেলুন ও পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করে উপদেষ্টা বলেন, মালিক শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে। এখন যার ধরুন একটা ইন্ডাস্ট্রি আছে, তিনি তো তার ইন্ডাস্ট্রি দেখবেন না, শ্রমিকদের কথা বলবেন। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে বিগত সরকারের সময় শ্রমিকদের প্রতি যে ধরনের আরও উদার আচরণ করার কথা ছিল সেটা হয়নি। আমি আইএলওতে গিয়ে তাই বুঝলাম যে আমাদের উপরে প্রায় স্যাংশন হচ্ছিল। সেটার থেকে আমরা
আমাদের নীতি বদলাচ্ছি সেগুলো তো তুলে ধরার পর তাদেরকে ইনভাইট করা হয়েছে আসার জন্য, দেখার জন্য যে আমরা আমাদের ল কীভাবে পরিবর্তন করছি। এবং এটা শুধু যে আইএলও বলেছে তা নয়, আমি মনে করি যে একটা মানবিক দৃষ্টিকোণ থেকেও করতে হবে। কিন্তু অনেক শ্রমিক এখনও তো ইনক্লুড হয়নি। যেমন এখন কথা উঠছে অপ্রচলিত শ্রমিক যারা ইট ভাঙছে বা নির্মাণ কাজে নিয়োজিত, নির্মাণ ফার্মগুলো এখন পর্যন্ত আমাদের বিএলএর ধারার মধ্যে আসলেও আসেনি। এইগুলো অনেক কাজ আছে, এগুলো অনেক। শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর পল্টন মোড়ে শ্রমিক সমাবেশের কর্মসূচি চলছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বেলা 2টায় রাজধানী নয়াপল্টনে বড় পরিসরে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। দর্শক, এই মুহূর্তে পল্টন মোড়ে আছেন সহকর্মী শিমুল খান, যুক্ত হচ্ছি তার সাথে। শিমুল, শ্রমিক সমাবেশে কি দাবি জানাচ্ছেন শ্রমিকরা, আর রাজনৈতিক নেতৃবৃন্দ কি প্রতিশ্রুতি দিচ্ছেন আমাদের জানাবেন। ধন্যবাদ। আমি রয়েছি রাজধানীর পল্টনে। আপনারা জানেন বিশ্ব মহান মে দিবস আছে। এই মে দিবসকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন যে নেতৃবৃন্দ রয়েছে সেই নেতৃবৃন্দ কিন্তু আসলে এখানে একটি সমাবেশের আয়োজন করে। এই সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামের যে অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছেন, অর্থাৎ শ্রমিক আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে পল্টন এলাকায় অবস্থান করছেন। এবং আমার পেছনেই সমাবেশের স্থলে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু কথা বলছেন। তারা বলছেন যে ইসলামী আন্দোলনের কোরআনের আলোকে কেন্দ্র করে যারা যেই অধিকার রয়েছে শ্রমিকদের, সেই অধিকার বাস্তবায়নের লক্ষ্যে কোরআনের আলোকে তারা প্রাধান্য দিচ্ছেন। এবং ইসলামী আন্দোলনের যারা নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু এই কথাটি বারবারই বলছেন। এবং এই জায়গাটিতে হাজার হাজার নেতাকর্মীরা, শ্রমিক আন্দোলনের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু অবস্থান করছেন এবং অবস্থান করে যে কেন্দ্রীয় নেতাবৃন্দরা বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্য কিন্তু তুলে ধরছেন। এবং কিছুক্ষণ আগেও এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামের যে আমির রয়েছেন ডক্টর শফিকুর রহমান, তিনি কিন্তু উপস্থিত হয়েছেন। তিনি আসলে যারা নেতৃবৃন্দরা রয়েছে তাদেরকে তাদের উদ্দেশ্যে নির্দেশনা দিবেন। এবং আসলে এখানে যারা শ্রমিকরা রয়েছে তারা স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হয়েছেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা রয়েছেন তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদের নেতৃবৃন্দের কথা শুনছেন। এবং যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু কথা বলছিলেন। এই ছিল আমার কাছ থেকে পল্টন থেকে সর্বশেষ শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, পল্টন মোড় থেকে শ্রমিক সমাবেশের সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী শিমুল খান। প্রায় 2 কোটি লোকের বসবাসের নগরী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে প্রতিদিন যে পরিমাণ ময়লা আবর্জনা তৈরি হয় তা পরিষ্কার করতে কাজ করে 20 লাখ পরিচ্ছন্নতা কর্মী। এর বাইরে আরও কয়েক হাজার শ্রমিক রয়েছে বেসরকারি পর্যায়ে, যাদের অক্লান্ত পরিশ্রমে পরিচ্ছন্ন থাকে তিলোত্তমা নগরী ঢাকা। তারা যায় পরিমাণ পারিশ্রমিক পান, তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। মে দিবসের পরিচ্ছন্নতা কর্মীদের সুখ দুঃখের কথা তুলে ধরেছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইউসুফ আলী। প্রায় 2 কোটি লোকের বসবাসের নগরী ঢাকায় ভোরের আলো ফোটার আগেই পরিষ্কার রাখতে কাজ শুরু করে পরিচ্ছন্নতা কর্মীরা। নানা কারণে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করতে সকাল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত চলে নারী পুরুষের অক্লান্ত পরিশ্রম। ডিউটি হইতেছে সকাল 8টাতে, 3টাও বাজে, 4টাও বাজে। এই যে মানুষকে সেবা দেই, 2 টাকা পাই। এই রোগ জীবনের থেকে মুক্তি থাকার জন্য আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন করি, যাতে সবাই ভালোভাবে চলাফেরা করতে পারে। পরিবারের সদস্যদের নিয়ে শান্তিতে বসবাসের আশায় পেটের তাগিদে গ্রাম ছেড়ে শহরে এসেছেন পরিচ্ছন্নতা কর্মীদের অনেকে। আমি দেশের থেকে আইসা 10 বছর হয়েছি। 10 বছর পরে আসিয়া পেটের দায়ে আমি কাজ করি। গরিব মানুষ আর এই পেটের দায়ে আইছি, এই চাকরিটা পাইছি। এখন মনে করেন এক বেতন মনে করেন 1 মাসের রোজা মাসের আপনি গেলে বেতন আটকায় দিছে, আমাকে দিতেছেন। মনে করছে আমরা এটা কর্ম, আমরা চুরি চামারি করতেছি না, আমরা কর্ম করে খাচ্ছি। আর এর সাথে দেশের যে পরিস্থিতি চলছে, মনে করেন যে এই মতো আমাকে মতো শিক্ষিত লোকের কিন্তু চাকরি করি কোনো জায়গা নাই। মহল্লা কাম করি, বেতন যা পাইতেছে এই পর্যন্ত আমরা এই দিতেই চলতেছি। আর এই যে গাড়ি নিয়ে যাওয়ার পরে কিছু
বোতল মোতল যায় ধরে আমরা বেশি এড়ি দিয়ে আমাদের সংসার চলতেছে। পারিশ্রমিক তুলনামূলক কম হলেও অন্য কোনো কাজ না পাওয়ায় অনেকে বছরের পর বছর পার করে দিচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে। অনেক কাজ প্রথম শখের বিষয় করতে করতে পরে পেশাতে নিয়ে নিয়েছি। ছোটবেলা থেকে আমার এই কাজের প্রতি খুব আগ্রহ ছিল যে আমি এই কাজটা শিখবো। আমাদের জিনিস যদি ময়লা ধুলাবালো লেগে থাকে এটা তো আমাদেরই পরিষ্কার করতে হবে। আমরা এই কাজটা করে আনন্দ পাই, ধরেন আমরা বেতনটা তাড়াতাড়িও পাই, আর একটু বাসা একটু তাড়াতাড়ি যায় ছেলে মেয়ে নিয়ে একটু রান্না বান্না করে ছেলে মেয়ে গোসল মোসল করে খাওয়াইতে পারি, একটু আরাম শরীরের দিকে একটু রেস্ট নিতে পারি। মাস শেষে যে টাকা বেতন পান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়, তাই বেতন কিছুটা বাড়ানোর দাবি এসব শ্রমিকের। আমরা পচা গান্ডা নাই, সবসময় আমরা পরিষ্কার করি, আমরা রাস্তাঘাটে কাজ করি, গাড়ি ঘোড়ার পথে, আমাদের মরণের কোনো হাত পাও নেই। 7,500 টাকা বেতন পাই, তা দিয়ে আমার বাচ্চা কাচ্চা লাই আমি ভরণ পোষণ দিয়ে লেখাপড়া খরচা দিয়ে আল্লাহ দিলে সুন্দরভাবে চলতে আছে। হ্যাঁ, কাজ না থাকলে এখন বয়ে থাকি লাভ আছে, এই হিসাবে তো কাজ করে। এখন কম টাকায় সংসার চলে, এখন বেতন বাড়ানোর কথা কইছে, এখন কি যে করবে এখন তো সঠিক সেটা ঠিক হয় নাই। এরকম অসংখ্য পরিচ্ছন্নতা কর্মী রয়েছে যারা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু মজুরি হিসেবে যা পাচ্ছে তা দিয়ে সংসার চালানো কষ্টকর। তাই তাদের দাবি মে দিবস উপলক্ষে তাদের বেতন যেন কিছুটা বাড়ানো হয়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। 20 বছরের কম বয়সীরা বাস, মিনিবাস কিংবা লেগুনার কন্ট্রাক্টর বা সুপারভাইজার হতে পারবেন না, এমন নিয়ম রেখে সড়ক পরিবহন বিধিমালা করেছে সরকার। কিন্তু পরিবহন খাতে শিশুদের ব্যবহার করা হচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় 13 থেকে 15 বছর বয়সের কিশোররা লেগুনা চালাচ্ছে ভাড়া সংগ্রহ করে। দেশের প্রথম আইন এবং আন্তর্জাতিক আইন দুটোই চরম লঙ্ঘন হচ্ছে প্রতিনিয়ত। মনোয়ার হোসেনের ক্যামেরায় শ্রমিক দিবসে সেই সব শিশুদের কথা তুলে ধরছেন আবু সাইদ অপু। বাংলাদেশে শিশুশ্রম নিষিদ্ধ হলেও সড়ক পরিবহন খাতে এর ব্যবহার বৃদ্ধির প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। রাজধানী ঢাকাতেই শিশুরা বাসের হেল্পার হিসেবে কাজ করছে এবং এমনকি অনেক শিশু লেগুনার মতো ছোট বাহনও চালাচ্ছেন, যা এই শিশুদের পাশাপাশি যাত্রীদেরও ঝুঁকির কারণ হতে পারে। তারা তো এতটা ট্রেন আপ না, তো সেই অবস্থায় তারা জেদবশত অনেক সময় তাড়াহুড়া করে টানে, এটা খুব রিস্কি একটা বিষয় হয়ে দাঁড়ায়। দেখা যায় যে কিছু কিছু ড্রাইভাররা আছে খুবই কিন্তু বেপরোয়া চালানো করছে কিন্তু তারা। তবে শিশু কিশোরদের হাতে ঝুঁকিপূর্ণ বাহন লেগুনার স্টিয়ারিং। অধিকাংশ লেগুনা চালাচ্ছেন কিশোররা। আমি গাড়ি ইনকাম করে বাসায় দেই, বাবা মা টাকা পয়সা দিতে পারে না, তাই বাবা মামাকে টাকা দিতে হয়, ডেলি যা কামাই করে দিতে হয়। যাদের এখন স্কুল যাওয়ার কথা, অথচ তাদের দিয়ে কিছু অসাধু লেগুনা ব্যবসায়ীরা লেগুনার স্টিয়ারিং তাদের হাতে তুলে দিচ্ছেন। ছোট্ট শিশু চালকদের কাছে ব্যস্ততম সড়ক মানেই যেন প্রতিযোগিতা, যারা বাস্তবতা তুলে ধরেন এসব লেগুনা শিশু চালক ও হেল্পাররা। ওর সাইডে একটু ফ্যামিলি প্রবলেম ছিল, সেই জন্যই আসছে এখানে। যদি টাকা পয়সা থাকতো তার বাপ মায়ের তো পড়ালেখা করাইতো। বড় হলে দেখা গেছে লেগুনাতে আইসা আমাদের কাছে বলে যে উস্তাদ আমার একটু নিবেন, ঠিক আছে, পরে আমরা ওদেরকে নেই। টাকা পয়সার সমস্যা, বাবা ঠিকমতো সংসার চালাতে পারে না, সংসারের তাগিদে আসছে, মানুষ করতে পারে না, সংসারের তাগিদে আসছে এখানে। তবে অপ্রাপ্ত বয়স্ক ও লাইসেন্সবিহীন এসব চালকরা রাজধানীর প্রায় সব সড়কেই যাত্রী পরিবহন করে চলছে প্রশাসনের নাগে ডগায়, আর এসব যেন প্রশাসন দেখেও না দেখার ভান করছে। আপনার ড্রাইভিং লাইসেন্সটা একটু দেখাবেন। লাইসেন্স অনলাইন কপি আছে, যে ডেলিভারি যেটা কার্ড দেয় নাই, যেটা অরিজিনাল কার্ড ওটা পাই নাই। বাবা মা টাকা পয়সা দিতে পারে না, তাই। আরাফাতের মতো এরকম অসংখ্য ছোট ছোট শিশুরা রয়েছেন যারা অভাবের তাড়না সহ্য করতে না পেরে এভাবে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন, অথচ এই সময়টিতে তাদের স্কুলে যাওয়ার কথা। আজকের এই মহান মে দিবসেও তারা তাদের পরিশ্রম করে যাচ্ছেন শুধুমাত্র পরিবার পরিজনের জন্য, কারণ তারা চায় এটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠুক এবং তারা যে বাস্তবতায় প্রবেশ করেছে সেই বাস্তবতাকে লালন করে যেন ভবিষ্যতে তারা তাদের সন্তানকে তারা প্রতিষ্ঠিত করতে পারে। ফার্মগেট থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। বছর ঘুরে দিবস আসে, বর্ণিল আয়োজনে দিবস উদযাপন করা হলেও জীবন জীবিকার সংগ্রামে যেন ফিকে হয়ে আসে সংগ্রামী নারীদের। নুন আনতে পান্তা ফুরানো, সংসার সুখ যেন অধরা রয়ে গেছে তাদের। পেটের তাগিদে খাবার, হোটেলের কর্মচারী, চা, পান, সিগারেটের বিক্রেতা সহ বিভিন্ন কাজে জড়িয়ে পড়েন এই সংগ্রামী নারীরা। রাজশাহী থেকে শাহরিয়ার অন্তুর রিপোর্ট জানাচ্ছেন সাইদুর রহমান আবির।
বিশ্ব শ্রমিক দিবস। দিবসটি বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানা আয়োজনে পালিত হয়। কিন্তু সমান শ্রম দিলেও বরাবরই পারিশ্রমিকের দিক থেকে পুরুষ শ্রমিকদের থেকে নারী শ্রমিকরা থাকে পিছিয়ে। যুগ যুগ ধরেই এই বৈষম্যের শিকার হচ্ছেন কর্মজীবী নারীরাও। আমার এই জীবন যুদ্ধ শুরু হয়েছে আমার এই স্বামী মারা যাওয়ার পর। 3টা ছোট ছোট মেয়ে রেখে মারা গেছে। বাসাতে কাম করে, অনেক জায়গায় কাম করে, কষ্ট করে মানুষ করে বিয়ে শাদী দিয়েছি। তারপরে পরে বাসাতে কাজ করতে করতে না পারতে হোটেলে এসে কাজ করলাম। 3 বেলা খাওয়া দিত, 20 টাকা বেতন দিত। স্বামী মারা যাওয়ার পরে আমি দোকান চালিয়ে আমার মেয়েকে লেখাপড়া শিখিয়েছি। আমি আমার পেট চালাই। এই সংসার, আমার সংসারের 4 জন সদস্য। এই দোকানের উপরে আমার নির্ভর। আমি দোকান চালিয়ে এই সংসার চালাই। নারী শ্রমিকদের দাবি, সরকারি কোনো সহযোগিতা পেলে পুরনো পেশা বদলিয়ে নতুন কোনো কাজ করে ভালোভাবে বেঁচে থাকার আশ্বাস পেতেন তারা। আমার স্বামী মরে যাওয়ার পর আমাকে তো কেউ দেখেনি। না দেখা পর আমার ছেলে নাই, পেলে নাই, একটা মেয়েটাকে মানুষ করতে হবে। আমি মানুষের দোয়ার কাজ করি, খায় মানুষ করে। এখন মেয়ের বিটে আমার কাছে থাকে, আমি তাকে অনার্স পড়াচ্ছি এই কাজ করে। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমি চা পিছায় আইছি। আসার পরে আমার 2টা বিটিকে বাজান আমি লেখাপড়া করাই আমার কোনো সামর্থ্য নাই, অর্থ নাই। আমি কি করব? আমার 10টা টাকা দেওয়ার মতন কেউ নাই। আমি কি করে চলবো? আস্তে আসলাম এখানে কাজে। নারী শ্রমিকদের বাছাই করে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে মহিলা বিষয়ক অধিদপ্তর। এছাড়াও স্বাবলম্বী হতে দেয়া হচ্ছে না উন্নত প্রশিক্ষণও। মহিলা বিষয়ক অধিদপ্তর প্রতিনিয়তই নারীদের সাথে আছে এবং সরকার নারীদেরকে নিয়ে কাজ করে। আমরা একদম 100% নারীদেরকে নিয়েই কাজ করি। একদম পোর লেভেলে যারা আছে তাদেরকে কিন্তু আমরা তুলে নিয়ে এসে যে ট্রেনিংয়ের ব্যবস্থাটা করছি, দেন হচ্ছে তাদেরকে মানে উদ্যোক্তা তৈরির জন্য সহযোগিতা করছি। পুরুষের পাশাপাশি নারী শ্রমিকরাও কাঁধে কাঁধ মিলিয়ে পরিবারের সকলের মুখে 3 বেলা 2 মুঠো ভাত তুলে দেওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। শ্রমিক দিবসে এমন প্রত্যাশা করছেন স্থানীয়রা। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। বিশ্বজুড়ে যখন শ্রমজীবী মানুষের অধিকার ও সম্মান উদযাপিত হচ্ছে, তখন দেশের অন্যতম শিল্পাঞ্চল গাজীপুরের শ্রমিকরা বলছেন, দিবস পালিত হলেও অধিকার থেকে বঞ্চিত তারা। শত পরিশ্রম করলেও ন্যায্য বেতন ভাতা থেকে সব সময় বঞ্চিত তারা। গাজীপুর থেকে চঞ্চল খানের রিপোর্ট। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তির এক বড় অংশ গার্মেন্টস খাত, আর এর সাথে জড়িত অসংখ্য গার্মেন্টস কর্মী। গাজীপুরের অনেক পোশাক কারখানায় এখনও মাসের পর মাস ধরে শ্রমিকদের বেতন পরিশোধ করা হয় না। নিরাপদ কর্মপরিবেশ, চাকরির নিশ্চয়তা ও ন্যায্য মজুরি এবং বকেয়া বেতন ভাতার দাবিতে প্রতিনিয়ত এই রাস্তায় নামতে হয় শ্রমিকদের। মে দিবসকে ঘিরে শত আয়োজন থাকলেও বাস্তবে শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সময় মতো বেতন ভাতা দেয় না, আবার ঈদের সময় বোনাস দেয় না। শ্রমিক যখন ছাঁটাই করে এবং মালিকরা ন্যায্য মূল্য সবসময় দিতে চায় না। তবে শ্রমিকরা কাজের সুষ্ঠু পরিবেশ চেয়ে আসছে সবসময়। তারা আন্দোলন চান না। তাদের দাবি সরকারের কাছে ন্যায্যতার ভিত্তিতে মালিক শ্রমিকের সমন্বয়। যেগুলো ফ্যাক্টরির সমস্যা হয়, মালিক শ্রমিক সবাই উভয় পক্ষে মিলিতভাবে এটা সমস্যার সমাধান করে। শ্রমিক দিবস পালন করতে চাই, তার মধ্যে হচ্ছে আপনাদের বেতন ভাতা যেন সবকিছু ঠিকঠাক মতো পাই। গাড়ি ভাড়া দিতে 600 জায়গা, আমরা রুম ভাড়া খাওয়া দিতে কষ্ট হয়ে যায়। নানান অভিযোগ নিয়েই প্রতি বছর মে দিবস আসে, কিন্তু শ্রমজীবনে কোনো পরিবর্তন আসে না। ঈদের আগে বেতন বোনাস দিতেও তালবাহানা করে মালিক পক্ষ। বেতন পাই 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, এমনও হয় 2 মাস 3 মাসের বেতন আমরা একসাথে পাই। মজুরি বাড়ানোর জন্য হেঁটেই কথা, 10,000 টাকা দিয়ে আমাদের সংসার চলে না। শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো থাকলেও বাস্তবায়ন হয় না অনেক ক্ষেত্রে। মালিক পক্ষের নির্ধারিত বেতনেই কাজ করতে হয় তাদের। পরিবর্তিত পরিস্থিতিতে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে মালিক ও সরকারের সমন্বয় জরুরি ছিল বলে মনে করেন শ্রমিক নেতারা। এখানকার যে শ্রমজীবী মানুষ, এই যে সভ্যতার যার রক্তে আসলে এই সভ্যতা গড়ে উঠছে, ঘামে গড়ে উঠছে, সেই শ্রমিকের মর্যাদা মর্যাদার যে বিষয়টা, সেটা আমার অগ্রগতি দেওয়া উচিত। মে দিবস শুধু স্মরণ করার দিন নয়, এই দিন শ্রমিকদের প্রাপ্য অধিকার পাওয়ার দিন। শ্রমিকদের ন্যূনতম বেতন কাঠামো, আবাসন ব্যবস্থা, চাকরির নিরাপত্তা সহ সঠিক সময়ে বেতন ভাতার দাবিতে তাদের এই মে দিবস থেকে আহ্বান থাকবে, যথাসময়ে যেন শ্রমিকদের এই ন্যায্য পাওনা অধিকার পরিশোধ করা হয়। চঞ্চল খান, মাই টিভি, গাজীপুর। প্রতি বছর মে দিবস আসে,
আবার চলেও যায়। সারা দেশে ঘটা করে মহান মে দিবস পালিত হলেও চা শ্রমিকদের ভাগ্যের যেন কোনো পরিবর্তন নেই। যুগ যুগ ধরে দেশের চা শিল্পে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কষ্ট ও দারিদ্রতা যেন চা শ্রমিকদের নিত্যসঙ্গী। প্রতিনিধি মনিরুল ইসলামের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। কাঠফাটা রোদের মধ্যে চা শ্রমিকরা কাজ শুরু করেন সকাল থেকে। দুপুরের প্রখর রোদে অজস্র ঘামে সারা শরীর জবজবে ভেজা, জীর্ণশীর্ণ শরীরটা দেখলেই বোঝা যায় কেমন খাটুনি খাটতে হয় চা শ্রমিকদের। তারা জানেনই না মে দিবস কি। সংসারের ঘানি টানতে গিয়ে পড়ালেখা খুব বেশি হয়ে ওঠে না তাদের ছেলে মেয়েদের। নেই নিজস্ব নৃতাত্ত্বিক জাতিগত পরিচয়, নেই স্যানিটেশনও। মৌলভীবাজার জেলার ৯২টি চা বাগানে লক্ষাধিক শ্রমিক কাজ করছেন। প্রতিদিন ১৭৮ টাকা মজুরি দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। বাগানে কাজ করা অধিকাংশ নারী চা শ্রমিক হলেও কর্মক্ষেত্রে নেই তেমন কোন নিরাপত্তা সহ বাড়তি সুবিধা। ৭৮ টাকায় বেতন স্যার, আমাদের পেট চলে না তো হুরুটা বাচ্চা কই থাকি আমরা পড়াইয়া লিখাইয়া শিখা কর্ম, আমাদের বেতন বাড়াও একটু, তেন আমরা হুরুটা বাচ্চারে পড়াইমু। ঘর বাড়ির ঠিক নাই, কার ওয়াল আছে কার সোনের বাড়ি আছে, এটা তো দেখতে হবে। বাথরুম নাই। আমি একজন চা শ্রমিক আছি, আমার এই যে ১৭৮ টাকায় আমাদের সাংসারিক জীবন অনেকটাই কষ্ট হয়। রুজিগুলো আমাদের যেন একটু উপরে উঠুক, আমরা বাচ্চা কুচার আমরা যেন পালতে পারি, খাওয়াইতে পারি, লেখাপড়া শিখাইতে পারি। যুগের সাথে তাল মিলিয়ে বেতন ভাতা প্রদান, রেশন বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত, চা শ্রমিক সন্তানদের চাকুরি প্রদান, স্থায়ীভাবে জমি বন্দোবস্ত সহ নানা দাবি জানিয়েছেন এই শ্রমিকরা। বেতনে আমরা চলাইতে পারি না, ১৭৮ টাকা ৫০ পয়সায় আমাদের লেখাপড়া বাচ্চাদের নিয়ে আমরা খুবই বিরত আছি। শ্রমিকরা যে মজুরিটা পায় খুবই কম, খুবই সীমিত। এটা দিয়ে তাদের ভালো করে সংসার চলে না। তারপরে ভালো চিকিৎসা সেবা নাই, ভালো একটা স্কুলে লেখাপড়া বাচ্চাদেরকে লেখাপড়া করাতে পারে না। আমরা চাই সরকারের পক্ষ থেকে অত্যন্ত পক্ষে শ্রমিকের মজুরিটা যাতে বৃদ্ধি করা হয়। চা বাগান মালিক কর্তৃপক্ষ বলছে সরকারি নিয়ম অনুযায়ী চা শ্রমিকদের দৈনিক মজুরি, রেশন ও স্বাস্থ্যসেবা সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। শ্রমিকদের রেশন, বাসস্থান, চিকিৎসা এবং সাপ্তাহিক ওদের তলব এইগুলা নিয়মিতভাবে এই কোম্পানিটা দিয়ে যাচ্ছে। ফলে এখনো এই বাগানটা আপনার এই চা শিল্পটা টিকে আছে এবং মালিক এই বাগানটা পরিচালনার জন্য আন্তরিকভাবে সাহায্য সহযোগিতা সব ধরনের লজিস্টিক সাপোর্ট উনি দিয়ে যাচ্ছে। যেমন দিচ্ছে আমাদের সরকার, এমন আমাদের মালিক। যুগ যুগ ধরে দেশের অর্থনীতিতে চা শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জীবনের ঝুঁকি নিয়ে হাড়ভাঙা পরিশ্রম করে এই শিল্পকে টিকিয়ে রাখতে কাজ করছেন চা শ্রমিকরা। অথচ কষ্টের জীবন ও দারিদ্রতা যেন তাদের নিত্যসঙ্গী। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার গ্রাম বাংলার খবর। ষাট দিন মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ করে মধ্যরাত থেকে মাছ শিকারে নেমেছে ভোলার জেলেরা। ১ মার্চ থেকে ৩০ এপ্রিল সরকারের পক্ষ থেকে মাছ ধরা নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সকাল থেকে ভোলার বিভিন্ন মাছ ঘাটগুলোতে দেখা গেছে নিষেধাজ্ঞা শেষে যে আশা নিয়ে নদীতে মাছ শিকারে গিয়েছিল তেমন একটা মাছ তাদের জালে ধরা পড়েনি। বিভিন্ন মাছ ঘাটগুলোতে তেমন মাছের দেখা পাওয়া যায়নি, তাই হতাশ জেলেরা। এই আজকে আসে, সকালে আসে, কোনোটা 2টা পাইছে, 1টা পাইছে, 3টা পায় না, এই অবস্থা। প্রথম দিন জেলেরা তো নদীর যায় তেমন কোনো মাছ পায়নি এবং ওই গাড়ে ওই কাটা কুড়া হয়তো কেউ 200 কেউ 500 এরকম দেখছে। ইলিশ মাছ আমি একটা ইলিশ মাছ দেখি চোখে, ব্যানে আজকে সকালে আমি একটা ইলিশ মাছ দেখি চোখে, আর কোনো ইলিশ মাছ দেয়নি। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন লিটন। দীর্ঘ 2 মাস পর নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা। দ্বীপ জেলা ভোলায় জেলাদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম মৎস্য বিভাগের দেওয়া 60 দিনের যে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়ার 190 কিলোমিটার যে অভয়াশ্রমটি রয়েছে, সেখানে 60 দিনের নিষেধাজ্ঞা কিন্তু 30 তারিখ মধ্যরাতের পর থেকে কিন্তু শেষ হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু ভোলার যে উপকূলের বিভিন্ন যে জেলেরা রয়েছে, জেলেরা কিন্তু এক প্রকার হাক ডাক বাজিয়ে কিন্তু মাছ শিকারে নদীতে নেমেছে। আমি কিন্তু এখন আছি ভোলার বান্দের খাল নামক এরিয়া। এখানে একটি বড় মৎস্যঘাট রয়েছে। এখানে সকাল থেকে এই মৎস্যঘাট সহ বিভিন্ন স্থানে ঘুরে আমি যেমনটা দেখেছি যে প্রথম দিন কিন্তু 60 দিন অপেক্ষার পর জেলেরা যে মাছ শিকারে গিয়েছে, জেলেরা কিন্তু আশানুরূপ তেমন একটা
মাছের দেখা পাইনি বলে আমি যেমনটা দেখেছি, যার ফলে কিন্তু জেলেদের একটু চিন্তার বাজ পড়ে গেছে। সকাল থেকে ঘুরে কিন্তু এমনটি দেখেছি। তো আমার সাথে কিন্তু একজন জেলে রয়েছে, আমি তার কাছে জানতে চাইবো যে আপনারা যে এই 60 দিন পরে নদীতে মাছ শিকারে নেমেছেন, মাছ শিকারে নেমে আপনারা কিরকম মাছ পেয়েছেন বলে আপনারা, আমি আপনার কাছে কেমনটা জানতে চাইছি। আসসালামু আলাইকুম। আমরা এই যে 2 মাস অভিযান দিচ্ছে সরকার, এই 2 মাসে তো নদী যাইতে পারি না। এখন এই অভিযান শেষ হয়েছে, গত রাইতে নদী দিয়েছি, কোনো মাছ পাইনি, আমরা কোনো মাছই পাই না। আমরা খুব কষ্টে আছি এবং কি অনেক আমরা ঋণ হয়ে গেছি। যেমনটা বলছিলেন তাবাসসুম, যে 2 মাস মাছ শিকারে তারা কিন্তু নদীতে যায়নি এবং তারা সকালবেলা নদী থেকে এসে যেমনটা জানিয়েছেন তারা কিন্তু তেমন একটা মাছের দেখা কিন্তু তারা পায়নি বলে আমাকে জানিয়েছেন, যার ফলে তারা কিন্তু কষ্ট হয়েছে। তবে এখানকার যে আড়তদার এবং অন্যান্য জেলারা রয়েছে তারা বলছেন প্রথম দিন মাছ না পাওয়া গেলেও সামনের দিকে তারা আশানুরূপ মাছ পাবে এবং তারা ঘুরে দাঁড়াতে পারবেন বলে কিন্তু এমনটা প্রত্যাশা করেছেন। তো এই ছিল ভোলা থেকে মাছ শিকার নিয়ে আমার সর্বশেষ খবর। তাবাসসুম, লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে জেলেদের মাছ ধরার সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী আরিফ হাসান লিটন। বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার জেলা শহরের টিটু মিলনায়তনে এই ঘটনা ঘটে। আওয়ামী লীগের বিচার ও তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। অপরদিকে এই আয়োজনের বিরোধিতা করে একই স্থানে পাল্টা প্রতিবাদ কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। এ সময় প্রথমে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এরপর দফায় দফায় মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জামালপুরে নাশকতা ও বিস্ফোরক মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল জামালপুর শহরের পশ্চিম কাচারিপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মেলান্দহ থানায় নাশকতা ও বিস্ফোরক মামলা সহ একাধিক মামলা রয়েছে। সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মেলান্দহ উপজেলা এবং জেলা আওয়ামী লীগের জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি, তাকে আমরা গোপন গোয়েন্দা তথ্য এবং মেলান্দহ থানার অফিসার ইনচার্জ এর অধিযোচনার প্রেক্ষিতে জামালপুর শহরের পশ্চিম কাচারিপাড়াস্থ ফজিলা ভবনের ভাড়া বাসা হতে গ্রেপ্তার করেছি। নেত্রকোনার দুর্গাপুরে পুলিশ ডেকে বন্ধুকে আটকে হোটেলে কক্ষে ঢুকে তার হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। দুর্গাপুর পৌর শহরের বেরিশিরি এলাকা থেকে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় নামে ওই নেতাকে আটক করার তথ্য দিয়েছেন দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান। দুর্জয় দুর্গাপুর উপজেলা শাখার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। ঘটনার পরপর ছাত্রদল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই ছাত্রী বাদী হয়ে ধর্ষক ছাত্রদল নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। গ্রেফতার ফয়সাল আহমেদকে আজ বুধবার আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। ফয়সাল আহমেদ দুর্জয়, ভিকটিম প্রমি আক্তার এবং তার হবু স্বামী মুন্না মিয়া, তারা পরস্পরের পরিচিত এবং তারা পরস্পর বন্ধু। সেই সূত্র ধরেই আসামি ফয়সাল আহমেদ দুর্জয় প্রমি আক্তারের কক্ষে প্রবেশ করে তারা বসে একত্রে কথাবার্তা বলতে থাকে। কথাবার্তা বলার এক পর্যায়ে আসামি ফয়সাল আহমেদ দুর্জয় প্রমি আক্তারকে জোরপূর্বক ধর্ষণ করে। শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন এক বাবা। শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বুধবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদিন মণ্ডল। তিনি জানান, পারিবারিক দ্বন্দ্বে মোহাম্মদ আলী তার ছেলে আনোয়ার হোসেনকে গলা কেটে গুরুতর জখম করেন। পরে ঘটনাস্থলে ছেলের মৃত্যু হয়। এই ঘটনার পরই বাবা মোহাম্মদ আলী শ্রীপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং হত্যার বিষয়টি স্বীকার করেন। গাজীপুরের কালীগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইসমাইল পলোয়ান নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার হাসপাতালে নেওয়ার পথে ওই ব্যক্তি নিহত হন। অভিযুক্তরা হলেন একই এলাকার তোফাজ্জল পলোয়ান ও তার স্ত্রী সাবিনা আক্তার সহ আরও কয়েকজন। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল
প্রতিপক্ষের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্তরা ইসমাইল পলোয়ানকে হাতুড়ি দিয়ে পেটায় ও ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। এতে তার গলা থেকে প্রচুর রক্তক্ষরণ হয় ও গুরুতর আহত হন। পরে ইসমাইল পলোয়ানকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নানা জল্পনা কল্পনার পরে দীর্ঘ ৩২ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এছাড়া আগামী ৩১ জুলাই নির্বাচন আয়োজনের কথা বলেছে প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান এক সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে মতবিনিময় সভা শুরু হয়ে টানা ১০ ঘণ্টার সভা শেষে বুধবার নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করায় আনন্দিত শিক্ষার্থীরা। দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলার দুর্নীতি দমন কমিশন দুদকের ঝটিকা অভিযান। বুধবার হাসপাতাল সহ শহরের কিছু কিছু প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের বিষয়ে তথ্য সংগ্রহ করেন। দিনাজপুর দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক খায়রুল বাশারের নেতৃত্বে ৪ সদস্য তদন্ত টিম হাসপাতালে রোগীদের জন্য খাবার সরবরাহ পয়েন্ট, মেডিসিন সেন্টার ও রোগীদের আবাস ওয়ার্ডের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণে কিছুটা অনিয়ম পরিলক্ষিত হয়, যা দ্রুত নিষ্পত্তি করতে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার শাহরিয়ার পারভেজকে নির্দেশনা প্রদান করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল লিফলেট বিতরণ করেছে বিএনপি। নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। এ সময় মহানগর সহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের মহেশখালী উপজেলায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা সহায়তা কর্মসূচির আওতায় সমলয় প্রদর্শনীর বোরো ধান কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে কর্তন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলার শাপলাপুর মুরংঘোনা বিলে ধান কর্তন ও কৃষক সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল কুমার প্রামাণিক। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেদায়েত উল্লাহর সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। গাজীপুরের পুবাইলে মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিনকে মব সৃষ্টি করে নির্যাতন ও পরে কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। বুধবার আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের উদ্যোগে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভাওয়াল রাজবাড়ী সড়কে এই বিক্ষোভ ও মানববন্ধন হয়। প্রায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন দাওয়াতে ইমানি বাংলাদেশের চেয়ারম্যান মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, আহলে সুন্নাত ওয়াল জামাত এর মহাসচিব আনম মাসুদ হোসেন আল কাদরি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।